আমরা শুরু করলাম অণুজীব। অণুজীবের একেবারে বেসিক পোরশন ভাইরাস থেকে শুরু হবে। ভাইরাসের এই যে প্রথম 2 পৃষ্ঠায় বৈজ্ঞানিক নাম আছে এবং একটু কথাবার্তা আছে। সো ওই যে কথাবার্তাগুলো আছে সবগুলো এখানে আছে, আর বৈজ্ঞানিক বিজ্ঞানীদের নাম যেগুলো আছে এগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নেবা, ঠিক আছে? ভার্সিটিতে সাধারণত বিজ্ঞানীদের নাম চাই, মেডিকেল অ্যাডমিশনে কিংবা এগুলোতে বিজ্ঞানীদের নাম তেমন একটা আসে না। ওকে, ইভেন বোর্ড পরীক্ষাতেও বিজ্ঞানীদের নাম তেমন একটা আসে না। সো আমরা শুরু করি ভাইরাসের জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। তার আগে একটু দেখে আসি আমরা ভাইরাসটা কী জিনিস। ভাইরাস হচ্ছে এই যে এখানে একটা দেখছো ডিএনএ, দিস ইজ ডিএনএ। ডিএনএটাকে যদি তুমি রক্ষা করতে চাও বাইরে একটা প্রোটিনের আবরণ দিতে হবে। কিসের আবরণ দিতে হবে? প্রোটিনের আবরণ। তাছাড়া তুমি ডিএনএটাকে ফেলে রাখতে পারো না। মাঝে মাঝে দেখা যায় যেটা দেখা যায় সেটা হলো যে এর উপরে আরও একটা আবরণ থাকতে পারে। এই যে দেখো, এটা অতিরিক্ত আবরণ, সবার থাকে না, থাকা বাধ্যতামূলক নয়। তো এইটার নাম হলো এনভেলপ। কি নাম? এনভেলপ। এনভেলপ যে কোনো কিছু দিয়ে হতে পারে, শর্করা দিয়ে হতে পারে, লিপিড দিয়ে হতে পারে, এমনকি লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়েও হতে পারে, লিপোপ্রোটিন। ওকে, সো এই তিনটা দ্বারা এনভেলপটা ক্রিয়েট হতে পারে। এবং আরও যেটা দেখা যায় সেটা হলো এই এনভেলপের উপরে মাঝে মাঝে এরকম থাকতে পারে। এই যেটাকে দেখতে পাচ্ছ এগুলো কাঁটা, এটাকে আমরা স্পাইক বলতে পারি। স্পাইন মানে কাঁটা, স্পাইক মানেও কাঁটা বলা যেতে পারে। সো দেখো, ইউজুয়ালি ভেতরে ডিএনএ তোমরা দেখতে পাচ্ছ না? ডিএনএ, তার বাইরে যে প্রোটিনটা আছে এই প্রোটিনটা দিয়েই কিন্তু ভাইরাস হয়ে গেল। এখন মাঝে মাঝে ডিএনএর বদলে আরএনএ থাকতে পারে। ডিএনএর বদলে কি থাকতে পারে? আরএনএ। তবে এই জিনিসটা খেয়াল করবা, কখনোই ডিএনএ কিংবা আরএনএ দুইটা একসাথে থাকবে না। কখনোই দুইটা একসাথে থাকবে না। আইদার অনলি ডিএনএ থাকবে আর অনলি আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে। ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ভেরি স্পেসিফিক, যে কোনো একটা। মানুষের ক্ষেত্রে দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো, অন্য জীবের ক্ষেত্রে দেখো, কোষের মধ্যে ডিএনএ আরএনএ দুইটাই থাকে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে একটা থাকবে, যে কোনো একটা। সো দেখো, এই হলো একটা ভাইরাস। সো আমরা এই অতিরিক্ত জিনিসগুলো যেটা সবার ক্ষেত্রে থাকে না সেটা একটু মিশাই দিই। সেটা মিশাই দিলাম আমরা, যেটা সবার ক্ষেত্রে থাকে না। স্পাইকটা মিশাই দিলাম এবং এনভেলপটা মিশাই দিলাম। এখন দেখো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটা হলো একটা ভাইরাস। ভেতরে ডিএনএ কিংবা আরএনএ, বাইরে হচ্ছে প্রোটিনের আবরণ। ওকে, তো প্রশ্ন হলো এই যে দুইটা মিলে কি একটা কোষ তৈরি হয়? কোষ কিন্তু তৈরি করা সম্ভব হয় নাই, কারণ নিউক্লিয়াস লাগবে, সাইটোপ্লাজম লাগবে, সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু লাগবে। কিছুই নাই দেখো ভাইরাসে, কিচ্ছু নাই। প্লাজমা মেমব্রেন নাই, নাথিং। এনজাইম নাই, কিছু নাই। স্রেফ একটা রাসায়নিক পদার্থ বলা যেতে পারে এটাকে। সো ভাইরাস এমনই বেসিক গঠনের, এমনই সাধারণ জিনিস। ভাইরাস কিন্তু কোনো জীব না, ভাইরাস কোনো জীবীয় কোষ না, এটা মাথায় রাখতে হবে। সো এখন আমরা এক কাজ করি, আমরা বৈশিষ্ট্যে চলে আসি। তো ভাইরাসের গঠনটা আমরা দেখলাম। বলো তো, ওখানে কি নিউক্লিয়াস পাইছিলা? পাও নাই। সাইটোপ্লাজম পাইছো? পাও নাই। মেমব্রেন পাইছো? পাও নাই। গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাইছো? পাও নাই। তাহলে কি ভাইরাস একটি অকোষীয়, রাইট? ভাইরাস হচ্ছে কোষ নয়, অকোষীয়। তাহলে অকোষ মানে কি? এটা জড় বৈশিষ্ট্য না? যদি কোষ হতো তাহলে জীব হইতো, রাইট? ওকে, সো অকোষ। এবং একটা জিনিস খেয়াল করছো, একটা কোষ কিন্তু অনেক কিছু নিয়ে তৈরি। নিউক্লিয়াস আছে ভেতরে, ক্রোমোজোম ক্রোমাটিন আছে, বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলজি বডি আছে, সাইটোপ্লাজম আছে, এবং বাইরে একটা প্লাজমা মেমব্রেন আছে। একটা বিশাল সমাহার একটা কোষ। এবার চিন্তা করো তো, ভাইরাসটা কি? ভাইরাসে এইটা নাই। ভাইরাসে সাইটোপ্লাজম নাই, ভাইরাসে এই মেমব্রেনটা নাই, ভাইরাসের স্রেফ একটা, আমি ছোট করে দিলাম, একটা ডিএনএ কিংবা আরএনএ, চারপাশে একটা প্রোটিনের আবরণ। তুমি বলো তো একটা কোষ কত বড় আর ভাইরাস কত ছোট? তাহলে কোষ বড়। কোষকে তুমি সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পাবা,
কিন্তু ভাইরাসকে তুমি যদি দেখতে চাও আরও তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে যাইতে হবে, রাইট, আলট্রা মাইক্রোস্কোপে যাইতে হবে। সো দিস ইজ অতি আণুবীক্ষণিক। ওকে, এবার চলে আসি, দেখো ভাইরাসে, তুমি একটু জুম করো তো। ভাইরাসে যেহেতু অনলি ডিএনএ কিংবা আরএনএ, সাথে বাইরে প্রোটিন, তাহলে কোনো এনজাইম নাই। যেহেতু এনজাইম নাই ভাইরাসে, তাহলে এই ভাইরাসটা কোনো ভেতরে বিক্রিয়া ঘটাইতে পারবে না, এই ভাইরাসটা কোনো ধরনের খানা পিনা করতে পারবে না, এটিপি তৈরি করতে পারবে না, অক্সিজেন ব্যবহার করতে পারবে না, নাথিং, কিচ্ছু করতে পারবে না। এই জন্য আমরা বলতেছি এর মধ্যে কোনো এনজাইম নাই, মানে বিক্রিয়া দিবে, বিপাক সম্পন্ন করবে এমন কোনো এনজাইম নাই, রাইট। আচ্ছা, এবার চলে আসি স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। তুমি বলো তো, এখানে একটা ডিএনএ কিংবা আরএনএ, বাইরে প্রোটিন, এ কেমনে বাচ্চা কাচ্চা পয়দা করবে? কোনো সুযোগ নাই, সাহায্য ছাড়া কোনোভাবেই সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। এই জন্যই বলেছে স্বাধীনভাবে প্রজননক্ষম বা সংখ্যা বৃদ্ধির কোনো সুযোগ নাই। ঠিক আছে, এবার চলে আসি আমরা ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টারযোগ্য নয়, এই কথাটা বলা হয়েছে। ব্যাকটেরিয়া কিন্তু অনেক বড়, এর নিউক্লিওয়েড আছে, রাইবোজোম আছে এবং সাইটোপ্লাজমিক পার্টটা রয়েছে, বাইরে আবার কোষ প্রাচীর রয়েছে। আর ভাইরাস তো দেখো তো কত ছোট। ভাইরাস যেহেতু ছোট, তাহলে বলো তো, যে ফিল্টারে ব্যাকটেরিয়া আটকাবে সেই ফিল্টার বা সেই ছাঁকনিতে কি এই ভাইরাস আটকাবে? ভাইরাস তো পুচকি, সে পড়ে যাবে। ওইটাই বলা হয়েছে যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে, যে ফিল্টারে ব্যাকটেরিয়া আটকে সেই ফিল্টারে ভাইরাস আটকাবে না। আচ্ছা, এবার চলে আসি ক্যালাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, সাসপেনশন, তলানীকরণ করা যায় ভাইরাসকে। এগুলো সব করা যায়। কেন করা যায় দেখো, এটা একটা সোডিয়াম ক্লোরাইডের কিছু একটা, এটা ওকে, এটা একটা রাসায়নিক পদার্থ, তাহলে ভাইরাসও একটা স্রেফ রাসায়নিক পদার্থ। একে তুমি যদি ক্যালাস ঘটাইতে পারো, সোডিয়াম ক্লোরাইডকে যদি সেন্ট্রিফিউজ করতে পারো, সোডিয়াম ক্লোরাইড সরা যাক সোডিয়ামকে যদি তুমি ব্যাপন ঘটাইতে পারো, তো ভাইরাসকেও তো তুমি পারবা। কারণ ভাইরাস কি না, ভাইরাস কোষ না, ভাইরাস একটা কেমিক্যাল, সোডিয়াম ক্লোরাইডও একটা কেমিক্যাল। ইটস ইজি, রাইট? ওকে, রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় থাকে। আমরা জানি ভাইরাস একটা রাসায়নিক কণা, এটা কনফার্ম। অনলি ভেতরে ডিএনএ, বাইরে বাইরে প্রোটিনের আবরণ, এটা একটা রাসায়নিক কণা, তাহলে ওর কোনো কিছুই নাই। সো সবসময় সে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। যদি কোনো মানুষের কোষের ভেতরে, জীবের কোষের ভেতরে প্রবেশ করে, তাহলেই সে জীবনের লক্ষণ দেখাইতে পারবে, তাছাড়া সবসময় নিষ্ক্রিয়। ওকে, এবার দেখো ওখানে যেহেতু সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং অন্যান্য পর্ষণ নাই, তাহলে এর কোনো বৃদ্ধি নাই, এর কোনো দৈহিক বৃদ্ধি নাই। ওকে যদি তুমি কোনো কেমিক্যালস দিয়ে, কারেন্ট দিয়ে শক দাও, ও কোনো উদ্দীপনা দেখাবে না, কারণ ওর স্নায়ুতন্ত্র নাই, ওর সাইটোপ্লাজম নাই, ওর ভেতরে বিক্রিয়া হয় না, কিছুই হয় না। এটা কোষকে তুমি যে টাচ করো, কোষ কিন্তু রিপ্লাই দেয়, কোষ কিন্তু সেন্স করতে পারে, ফিল করতে পারে, কোষ কিন্তু রিয়েক্ট করতে পারে, কিন্তু সে তো কোষ না, সে কোনো রিয়েক্ট করবে না। ঠিক আছে, এবং আমরা এটা জানি যে ভাইরাস ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড মানে বোঝা যায় আইদার ডি নিউক্লিক অ্যাসিড অথবা আইটার আর নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ কিংবা আরএনএর কথা বলা হচ্ছে। তাহলে ভাইরাসে কি আছে? ডিএনএ কিংবা আরএনএ, দ্যাট মিনস নিউক্লিক অ্যাসিড আছে, আর চারপাশ জুড়ে একটা প্রোটিন রয়েছে, তাই না? ভাইরাস এই জিনিসটা। তো তোমরা বলো তো, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনে তো আর জীব হয় না। সো আমরা এতক্ষণ ধরে যত বৈশিষ্ট্য দেখতেছি, সবগুলো কি মানুষের কোষের সাথে, জীবের সাথে বৈশিষ্ট্য মিলতেছে? মিলতেছে না। লাস্ট দেখি, অ্যাসিড, ক্ষার, লবণ। একটা কোষের উপরে যদি অ্যাসিড দাও, ক্ষার দাও, লবণ দাও, কোষটা রিয়েক্ট করে, কিন্তু ভাইরাস কোনো রিয়েক্ট করে না, কারণ ভাইরাস ইনার্ট, জড়, কারোর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করার কিছু নাই তো তার কাছে, যে কারণে সে ইনার্ট থাকে, জড়র মতো থাকে। আর অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার জন্য। ব্যাকটেরিয়া তো কোষ, ওকে অ্যান্টিবায়োটিক দাও, ও কিন্তু রেসপন্স করবে, আইদার মারা যাবে কিংবা অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করবে বা কিছু একটা হবে। কিন্তু ভাইরাসকে তুমি অ্যান্টিবায়োটিক দাও, ভাইরাস কোনো রেসপন্স করবে না, কারণ ভাইরাস তো অ্যান্টিবায়োটিক যে কাজ করবে তার দেহে গিয়ে সেই পর্শনটাই নেই ভাইরাসের মধ্যে। বুঝতে পারছো? সো এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, সবগুলো হচ্ছে জড় বৈশিষ্ট্য। এবার চলে আসি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাস যদি কোনো কারণে তোমার কোষের ভেতরে প্রবেশ করে, সে মাল্টিপ্লাই করতে পারে, সংখ্যা বৃদ্ধি ঘটাইতে পারে, তাহলে এটি একটি জীবের মতো বৈশিষ্ট্য, জীব সংখ্যা বৃদ্ধি করে। অনুরূপ ভাইরাস সৃষ্টি, আমরা যখন একটা সন্তান প্রডিউস করি, মানুষের সন্তান মানুষের মতোই দেখতে হয়, একটা কোষের সন্তান কোষের মতোই দেখতে হয়। তাহলে ভাইরাস কিন্তু যখন
কোনো একটা পোষক কোষে, একটা জীবদেহের কোষের ভেতরে প্রবেশ করে নিজের সংখ্যা বৃদ্ধি করে, তখন তার মতো দেখতে কিন্তু ভাইরাস সৃষ্টি হয়। তো এটাও একটা জীবের মতো বৈশিষ্ট্য, মানে কিছু বৈশিষ্ট্য তার জীবের সাথে মেলে। আমাদের যেমন কোষের ভেতরে ডিএনএ কিংবা আরএনএ থাকে, ডিএনএ আরএনএ থাকে, খেয়াল করে দেখো, একটা থাকুক, ডিএনএ থাকুক আর আরএনএ থাকুক, ওদের তো আছে কি না, তো ওই অংশটা আমাদের সাথে মিলতেছে, রাইট? বাধ্যতামূলক পরজীবী, এইটা দ্বারা কি বোঝাইছে জানো? সে পরজীবী, মানে সে কারোর সাথে থাকলে তার ক্ষতি করে, কারোর সাথে থাকলে তার ক্ষতি করে। আমার দেহে যদি ভাইরাস আসে, ভাইরাস আমার ক্ষতি করবে। বাধ্যতামূলক মানে সে বাধ্য, আমার দেহে যাইতে হবে আগে, আমার দেহে গিয়ে তাকে জীবনের লক্ষণ প্রকাশ করতে হবে, তারপর আমার ক্ষতি করতে পারবে। এই জন্য বাধ্যতামূলক পরজীবী বলছে। মানে মাটিতে পড়া আছে, আমার দেহের কোনো ক্ষতি করতে পারবে না। বাধ্যতামূলক পরজীবী মানে পরজীবীর মতো আচরণ করতে গেলে তাকে অবশ্যই কোষের ভেতরে যাইতে হবে। বুঝতে পেরেছো? গিয়ে নিজেকে আগে জীবিত বা জীবনের লক্ষণ প্রকাশ করতে হবে, দেন ক্ষতি করবে। ডান? আচ্ছা, পরিব্যক্তি। পরিব্যক্তি শব্দের অর্থ মিউটেশন। তোমরা জানো করোনা ভাইরাস বাংলাদেশে আসার পর ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করে ফেলছে, আলফা ডেল্টা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট ক্রিয়েট করছে না করোনা ভাইরাস। তো এইটাকে বলা হচ্ছে মিউটেশনের মাধ্যমে নিজের একটা পরিব্যক্তি ক্রিয়েট করা বা নিজেকে চেঞ্জ করা। ঠিক আছে, তার যে ডিএনএ কিংবা আরএনএ আছে সেটা তথ্যগুলোকে চেঞ্জ করা। তাতে কি হয় জানো? পরিবেশের সাথে সে নিজেকে অভিযোজন করে নিতে পারে। ভাইরাসগুলো নিজেকে নতুন পরিবেশে কি করতে পারে? অ্যাডাপ্ট করতে পারে। ঠিক আছে, প্রকরণ সৃষ্টি হয়। মিউটেশন হলে, পরিব্যক্তি ক্রিয়েট হলে প্রকরণ সৃষ্টি হয়। এই যে আলফা, বিটা, ডেল্টা, এগুলো হচ্ছে করোনা ভাইরাসের ধরা যাক হচ্ছে প্রকরণ, আলাদা আলাদা প্রকার। ঠিক আছে, ক্রিয়েট হয়েছিল তো, হয়েছে না? আচ্ছা, এবার সবার শেষে চলে আসে জিনগত পুনর্বিন্যাস। ওই যে উপরেরটাই বলতেছে, আগে ছিল এইরকম তথ্য, এখন এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, তাহলে দেখো তো নতুন আমরা একটা বিন্যাস পেলাম না? আগে যা ছিল তা আছে নাই। তাহলে যখন প্রকরণ সৃষ্টি হয়, নতুন প্রকার সৃষ্টি হয়, তার জেনেটিক মেকআপটা রিকম্বিনেশন ডিফারেন্ট হয়। বুঝতে পেরেছো? সো দ্যাট ইজ কল্ড জেনেটিক রিকম্বিনেশন। এই যে এখানে যা যা দেখতে পাচ্ছ, এগুলোর সাথে কোষের বা মানুষেরও মিল আছে, যে কারণে এগুলো জীবীয় বৈশিষ্ট্য, এই পাশেগুলো জড় বৈশিষ্ট্য, এগুলো লাগবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো এখানে কোনটা ইম্পর্টেন্ট ছিল আমি একটু সহজ করে বলি, যেটা তুমি 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 যেটা ভুল করতে পারো। হ্যাঁ দেখো, এইটা মনে রাখবা, ভাইরাস অকোষীয়। এখানে তোমার ভুল হতে পারে, ভাইরাস কোষ না। ভাইরাস নট আণুবীক্ষণিক, ভাইরাস কি অতি আণুবীক্ষণিক, মানে খুবই ছোট, এই জন্য আলট্রা মাইক্রোস্কোপ লাগে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা, এরা প্রজনন বংশ বৃদ্ধি করতে পারে না, সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরা বংশ বৃদ্ধি করতে পারে না, সংখ্যা বৃদ্ধি করতে পারে, এটা মনে রাখবা। সো এখান থেকে এই 3-4টাতে তোমার প্রবলেম হতে পারে। ভাইরাসের গঠনে চলে আসি, অলরেডি আমরা পড়ে ফেলছি, এবার একটু আমরা দেখি। সো ভৌত গঠন, ভৌত শব্দের অর্থ হচ্ছে যেটা তুমি চোখে দেখতে পাও, আর রাসায়নিক বলতে বোঝাচ্ছে সে জায়গায় কি কি রাসায়নিক পদার্থ আছে। তাহলে চোখে কি কি দেখতে পাচ্ছ? 1 নাম্বার এখানে ডিএনএ দেখতে পাচ্ছ, তাই না? দেখো, তাহলে ভাইরাসে কি থাকে? ডিএনএ, এই দেখো অবলিক দিছি আমি, কিংবা আরএনএ থাকে। দুইটার যে কোনো একটা থাকে, দুইটা একসাথে থাকতে পারে না। ইউজুয়ালি ডিএনএ, প্রাণী যে ভাইরাসগুলো আছে, প্রাণীদের দেহে যেগুলো ভাইরাস পাওয়া যায়, প্রাণীদের ক্ষতি করে তারা ডিএনএ ভাইরাস হয়। আর উদ্ভিদে যে ভাইরাসগুলো দেখা যায়, এগুলো কি হয়? আরএনএ ভাইরাস হয়। বাট সবসময় এমন হবে তা কিন্তু না। যেমন ফুলকপির যে মোজাইক ভাইরাস আছে, ফুলকপির মোজাইক ভাইরাস, সে কিন্তু আবার ডিএনএ ভাইরাস। তাহলে উদ্ভিদ ভাইরাস হয়েও সে ডিএনএ ভাইরাস। সো এই জিনিসটা মনে রাখবা, দুইটা একসাথে থাকতে পারে না। এবার দেখো, আমরা তো ভেতরেরটা বললাম, এখন বাইরেরটাতে চলে আসি। এই বাইরে যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ক্যাপসিড বলা হয়। দেখো, ক্যাপ মানে হচ্ছে আমরা যে ক্যাপ পরি না, ক্যাপ মানে অ্যাকচুয়ালি মাথা, বা আমরা এখানে লিখে রাখি ক্যাপ মানে হচ্ছে আবরণ। তাহলে ক্যাপসিড মানে কি? মাথার উপরে যখন আমরা ক্যাপ পরি, ওটা মাথার আবরণ হিসেবে কাউন্ট করি, তাই না? তাহলে ক্যাপ মানে হচ্ছে আবরণ। তাহলে এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ আবরণ। ক্যাপসিডের যে কোনো একটা তুমি বাইর করলে, এই যে এইটাকে বলা হবে ক্যাপসিডের খণ্ড বা ক্যাপসোমিয়ার। নাম কি? ক্যাপসোমিয়ার।
তাহলে ক্যাপসিডের প্রতিটি খণ্ডকে বলা হয় ক্যাপসোমিয়ার। এই মিয়ার শব্দের অর্থ হলো পার্ট। মিয়ার শব্দের অর্থ পার্ট। তাহলে ক্যাপসিডের যে কোনো একটা পার্টকে আমরা ক্যাপসোমিয়ার বলতে পারি। ঠিক আছে। এনভেলপ, ভাইরাসে এক্সট্রা আর একটা আবরণ থাকতে পারে, দ্যাট ইজ কল এনভেলপ। আমি কিন্তু এর আগে বলেছি শুরুর দিকে। ঠিক আছে। এনভেলপ থাকতে পারে একটা বাইরে, ইভেন স্পাইক থাকতে পারে। তো এই যে এনভেলপটা থাকলে ওই ভাইরাসটাকে বলা হয় এনভেলপ ভাইরাস, আবরণীযুক্ত ভাইরাস বা এনভেলপড ভাইরাস। যদি এনভেলপটা না থাকে এটাকে বলা হয় নগ্ন বা নেকেড ভাইরাস, নগ্ন বা নেকেড ভাইরাস। করোনা যে ভাইরাসটা ছিল SARS-CoV-2, এইটা কিন্তু এনভেলপড ভাইরাস, তার চারপাশে একটা আবরণ আছে। এই আবরণটা থাকার কারণে আবার তার একটা সমস্যা হয়েছে, আমরা যখন সাবান দিই এই আবরণটা ভেঙে যায়, এই জন্য আবরণ ভেঙে গেল, ভাইরাস মারা গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য কিন্তু আমরা সাবান দিয়ে হাত ধুইতাম, তাই না, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতাম, রাইট। তো এটা মাথায় রাখতে হবে যে এনভেলপটা লিপিড দ্বারা তৈরি বা চর্বি দ্বারা তৈরি। তো লিপিড বা চর্বিতে শুধু সাবান দাও, ধ্বংস হয়ে যাবে, আর এটা ধ্বংস হয়ে গেলে ভাইরাস শেষ। সাথে প্রোটিন দ্বারাও তৈরি হতে পারে, এবং কি দ্বারা তৈরি হতে পারে, লিপোপ্রোটিন। এগুলো আমি তো বলছি এর আগে। তো যাই হোক না কেন, আমরা এনভেলপ শেষ করলাম। এবার চলে আসি আমরা রাসায়নিক গঠনে। খুবই সিম্পল। তোমরা বলবা যে এখানে ডিএনএ থাকতে পারে, সেম কথা, কিংবা আরএনএ থাকতে পারে। ওকে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড কিংবা রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, দুইটা একসাথে কখনোই থাকে না। তোমরা ক্যাপসিডে গিয়ে বলবা যে ক্যাপসিড প্রোটিন দ্বারা তৈরি। আমরা তো এর আগে এগুলো আলোচনা করলাম এখানে, যদিও সবগুলো আলোচনা এখানে করা উচিত হয় নাই, কিছু রাখা উচিত ছিল নিচের জন্য, আমরা রাখি নাই। ক্যাপসিডের প্রত্যেকটা পোর্শনকে ক্যাপসোমিয়ার বলে। আর একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখবা, এই ক্যাপসিডটা কেমন হয় এইটার উপরে ভাইরাসের আকার আকৃতি নির্ধারণ করা হয়। ক্যাপসিডটা যদি 4 কোণা হয় তাহলে 4 কোণা হবে, ক্যাপসিডটা যদি এইরকম হয় এরকম হবে, ক্যাপসিডটা যদি এরকম হয় তাহলে ডিফারেন্ট ধরনের আকার আকৃতি হবে, রাইট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ক্যাপসিডটা যেহেতু প্রোটিন, ইউজুয়ালি আমাদের দেহে কিন্তু রোগ সৃষ্টি করে প্রোটিনরা। তাহলে এই ক্যাপসিডটাই আমাদের দেহে জীবাণুর মতো কাজ করে বা অ্যান্টিজেন হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? এই ক্যাপসিডটা যখন আমাদের দেহে আসে অ্যান্টিজেন হিসাবে কাজ করে। আর এই অ্যান্টিজেনটা যখন আমাদের নাকে টাকে বিভিন্ন জায়গায় লাগে, আমাদের হাঁচি আসে। তাহলে বলো তো, কে আমাদের হাঁচির উদ্রেক ঘটায়? ক্যাপসিড। তাহলে রোগ সৃষ্টি করতেছে কে? ক্যাপসিড। রোগ সৃষ্টি মানে কি? অ্যান্টিজেন হিসেবে কে কাজ করতেছে? ক্যাপসিড। ডান। আচ্ছা, এবার চলে আসি আমরা বহিস্থ আবরণে। বহিস্থ আবরণ বলতে ওই যে এনভেলপের কথা বলছে, আমি কিন্তু এটা নিয়ে কথা বলেছি যে এনভেলপ থাকলে এনভেলপ ভাইরাস, না থাকলে নেকেড বা নগ্ন ভাইরাস। এনভেলপটা থাকলে এনভেলপটা চর্বি বা লিপিড দ্বারা তৈরি, কিংবা লিপোপ্রোটিন দ্বারা তৈরি, শর্করা দ্বারা তৈরি হতে পারে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে পোর্শনটা, দ্যাট ইজ কল এনজাইম। ভাইরাসের ভেতরে ইউজুয়ালি কোনো এনজাইম থাকে না, বাট রেয়ারলি কিছু স্পেশাল এনজাইম থাকে। যেমন এইচআইভি যে ভাইরাসটা আছে, এর মধ্যে কিন্তু এইচআইভি যে ভাইরাসটা আছে এর মধ্যে কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম রয়েছে। বুঝতে পারছো? কারণ এই আরটি বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা রিভার্স ট্রান্সক্রিপশন করে। এইচআইভির মধ্যে যে আরএনএ থাকে, সেই আরএনএটাকে ডিএনএ থেকে আবার আরএনএ, মেসেঞ্জার আরএনএ তৈরি করে কাজ করে। সো এটা তোমরা কোষের গঠন পড়লেই বুঝতে পারবা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কি। তো এইচআইভির মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। তারপর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো আছে, নিউরো অ্যামিনেটেজ এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরো অ্যামিনেটেজ এনজাইম থাকে। এবং আরেকটা মজার ব্যাপার হলো ব্যাকটেরিওফাজ, যেটা তোমরা T2 ফাজ নামে জানো, এদের ভেতরে থাকে লাইসোজাইম। নট লাইসোসোম, লাইসোজাইম। যেহেতু এটা এনজাইম তাহলে জাইম থাকবে, লাইসোজাইম। এরা অ্যাকচুয়ালি কী করে জানো? এই ব্যাকটেরিয়ার এই প্রাচীরটাকে ভেঙে এই T2টাকে ভেতরে ঢুকতে সাহায্য করে। ওকে, তাহলে এই লাইসোজাইমটা ব্যাকটেরিয়ার এই আবরণটাকে ভেদ করে T2 ভাইরাসটাকে ভেতরে ঢুকতে সাহায্য করে, দ্যাট ইজ কল লাইসোজাইম। সো আমরা বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে জানলাম এইচআইভিতে থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলোতে থাকে নিউরো ইমিউনিটেজ, এবং ব্যাকটেরিয়া ফাজ বা T2 ফাজের মধ্যে থাকে লাইসোজাইম। সো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সো ছোট্ট একটা শুধু টার্ম পড়াই, এই ভাইরাস চ্যাপ্টারটা শুরুই হয় যে টার্মটা দিয়ে, সেটার নাম হলো ট্রান্সমিশন।
ট্রান্সমিশন মানে কি জানো? ট্রান্সমিট হওয়া মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। কোনো একটা জায়গায় বা কোনো একটা মানুষের শরীরের মধ্যে ভাইরাস আছে, হাঁচি দিতেছে, আমার গায়ে আসলো, সো কি হলো, ভাইরাসটা আমার শরীরে ট্রান্সমিশন হইলো বা ট্রান্সমিট হইলো। সো এই যে অণুজীব বা ভাইরাসের বিস্তারটাকে বলা হয় ট্রান্সমিশন, বিস্তার ছড়ানোটাকে বলা হয় ট্রান্সমিশন। আশা করছি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।